দেহ সুস্থ মন, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পেটের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহমুদুজ্জামান, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কানেক্ট হতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। ফোন করার সময় অবশ্যই আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ, এটিএন টিভিকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে ঠিক করার জন্য। স্যার, এখন আসলে আমরা একটা ডিফারেন্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। জানতে চাইবো আসলে স্যার, এখন গ্যাস্ট্রোএন্টারোলজি বলি কিংবা পেটের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসলে আপনাদের কাছে আসছে? আমাদের কাছে এখন বেশিরভাগ ক্ষেত্রে পেটের জ্বালা পোড়া, পেট ফাঁপা, তারপর বমি বমি ভাব, কনস্টিপেশন, অনেকে আবার লুজ মোশন, ডায়রিয়া, এছাড়াও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে যেমন লিভার অ্যাবসেস, পেটের ব্যথা নিয়ে যখন আসে তখন লিভার অ্যাবসেস, প্যানক্রিয়াটাইটিস, তারপর অনেক সময় ইরিটেবল বাউল সিনড্রোম যেটাকে আমরা বলি, সেই ধরনের পেশেন্টও আমাদের কাছে এসে থাকে এবং কিছু কিছু মাঝে মাঝে আমরা জন্ডিসের পেশেন্টও পাই। স্যার, আসলে অনেকগুলো সমস্যার কথাই বললেন। স্যার, এখন কিন্তু আমরা আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়েও আছি, সবাই খুবই দুশ্চিন্তায় আছি। প্রতিদিনই আক্রান্তের হার বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। তো এই স্ট্রেস কি আসলে যে পেটের, স্যার আপনি বলছিলেন ডিসপেপসিয়া কিংবা পেপটিক আলসার, সবাই আমরা বলি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, এটা কি বাড়িয়ে দিয়েছে কিনা? তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয়? এটা সত্যি কথা, এখন কোভিডের কারণে রোগীরা যেমন স্ট্রেসে আছে, আমরাও কিন্তু সেরকম স্ট্রেসে আছি। তো স্ট্রেস থেকে কিন্তু ওই যে পেটের যে সমস্ত উপসর্গ পেপটিক আলসারে, সেগুলো বাড়তে পারে। রোগীরা অনেক সময় স্ট্রেসের কারণে ওই যে পেট ফাঁপা, পেট ফোলা, কনস্টিপেশন, লুজ মোশন, যেগুলোকে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম বলি, সেই সিমটম নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে এবং আসছেও। তো এইসব ক্ষেত্রে আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নিয়ে দেখে, অনেক সময় যাদের মনে করি পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে অন্য কোনো ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করে নেই। আর সেটা না থাকলে তখন আমরা তাদেরকে কাউন্সেলিং এবং কিছু ওষুধপত্রের মাধ্যমে সিমটোমেটিকভাবে চিকিৎসা দিয়ে থাকি। স্যার, অনেক সময় দেখছি যে ছোট বাচ্চাদেরও এই ধরনের সিমটম দেখা দিচ্ছে। তো ছোট বাচ্চাদের থেকে পেটের আলসার হতে পারে কিনা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেটের আলসার হওয়ার সম্ভাবনা সাধারণত কম। তারপরে এখন যেহেতু তারা ঘরে বন্দি আছে, তারপর খাবার দাবারের ক্ষেত্রে এখন হয়তো বাইরে থেকে যে ফুড পান্ডা, পাঠাও, এসবের মাধ্যমে সেই ফাস্ট ফুড খাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু সংখ্যক অল্প পার্সেন্টেজের পেশেন্ট আমরা পাই যাদের এরকম পেপটিক আলসার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তবে এখন কোভিড টাইমে আমরা সাধারণত বাচ্চা শিশু রোগীদের আমরা খুব কম পাচ্ছি, কারণ তারা তো ঘরের বাইরে খুব সেফটির জন্য খুব একটা বের করা হচ্ছে না। আর এখন আমরা আসলে তেমন বাচ্চা পেশেন্ট পাচ্ছি না এই মুহূর্তে। স্যার, আসলে তো আমরা একটা ডিফারেন্ট সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি স্যার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের কথা বলছিলেন, আবার খাবার দাবারের সাথে এটা একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। স্যার, বলবেন কি আসলে কি করে আমরা কিভাবে আপনারা রোগীরা পাচ্ছেন, কিংবা সেক্ষেত্রে এই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়গুলো স্যার মিলে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিতেন। প্রথম হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস সাধারণত কয়েকটি ভাইরাস দিয়ে হয় কমনলি, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি। সি ভাইরাস দিয়ে সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস আমরা সচরাচর পাই না। তো হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এ দুটো সাধারণত পানিবাহিত বা খাদ্যবাহিত জন্ডিস। তো এগুলো সাধারণত আমরা যদি অপরিচ্ছন্ন পরিবেশ থেকে আমরা খাবার দাবার খাই বা পানি ফুটিয়ে না খাই, ফিল্টার না করে খাই, সেক্ষেত্রে আমাদের এই এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে। কিন্তু বি ভাইরাস যেটা, সেটা অ্যাকিউটও করতে পারে এবং ক্রনিক হেপাটাইটিসও করতে পারে। তো বি ভাইরাসের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার পথ হচ্ছে রক্তবাহিত। এটা সাধারণত ব্লাডের মাধ্যমে শরীরে ছড়ায়, অথবা অসাবধানতাবশত শারীরিক মেলামেশার মাধ্যমে এই ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসতে পারে। তো সেই অ্যাকিউট হেপাটাইটিস বিও আমরা সচরাচর অনেক সময় পেয়ে থাকি। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। স্যার, আসলে ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এই করোনা অতিমারিতে বুঝে গিয়েছি।
এই যে হেপাটাইটিস বি এর স্যার ভ্যাকসিন রয়েছে, এটা নিয়ে আসলে কতটা প্রয়োজন, স্যারকে কিছু বলবেন কিনা? ভ্যাকসিন তো খুবই প্রয়োজন, কারণ আমাদের হেপাটাইটিস এর যে ভ্যাকসিনটা সেটা আছে, তো সেটা আমাদের সাধারণত 6 মাস অন্তর অন্তর 2টা ডোজ দিলে হয়ে যায়। আর বি ভাইরাসের ক্ষেত্রে টেস্ট করে যদি বি ভাইরাস না থাকে পেশেন্টের, সেই ক্ষেত্রে আমাদের তিনটা ডোজ দিতে হয়। প্রথম একটা 1 মাস পর একটা, 6 মাস পর একটা, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রথম 3 মাসে 3টি ডোজ দিই এবং পরে একটা বুস্টার ডোজ 1 বছর পরে দিই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে প্রথম দিকে মানুষের যেমন নেগেটিভ একটা অ্যাটিটিউড ছিল, আজকে আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমরা দেখলাম যে সেখানে মারামারি হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য। মানুষ হয়তো এখনই উপলব্ধি করতে পেরেছে যে ভ্যাকসিনের একটা বিশেষ রোল আছে একটা রোগ প্রতিরোধ ক্ষমতায়, কারণ চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আমরা যদি প্রতিরোধ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সহজে সমাধান হয়। স্যার আমাদের একটি ফোন রয়েছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি হ্যালো, বলেন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো ম্যাডাম, আমার নাম পাপিয়া, আমি গোসাইঘাট সুরতপুর থেকে বলছি। জি বলুন। আমার মাঝে মাঝে গলার ভিতর জ্বালাপোড়া করে আর বুকের ভিতরেও জ্বালাপোড়া করে। জি, আপনার বয়স? আমার বয়স 50। জি, অনেক ধন্যবাদ। স্যারের কাছ থেকে আপনার উত্তরটি জেনে নিচ্ছি। স্যার যদি একটু বলেন। আপনার যে সিমটমটি আমাদের বলেছেন, এটা সাধারণত অনেক সময় রিফ্লাক্স ডিজিজ বলে এই সমস্যাটাকে। তো এখন আপনাকে খাবার দাবারের পরে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এই জ্বালা পোড়া কমানোর জন্য। আপনি যদি খাবারের পরপরই শুয়ে পড়েন অথবা খাবারের পরে নামাজ পড়তে যান, ঝুঁকে কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অথবা আপনি খাবারের ভিতরে বেশি পানি খেলেন অথবা প্রচুর পরিমাণের থেকে অতিরিক্ত খাবার দাবার করলে অনেক সময় এই রিফ্লাক্স হতে পারে। তবে এইসব নিয়মকানুন মানার পরেও যদি দেখা যায় আপনার উপসর্গ যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার অন্য কোনো সমস্যা এর সাথে জড়িত কিনা। যেমন অনেক সময় গলব্লাডারের সমস্যার কারণে এরকম পেট জ্বালা বুক জ্বালা করতে পারে, অনেক সময় রিফ্লাক্স ডিজিজ, হায়াটাস হার্নিয়া বা পেটে গ্যাস্ট্রাইটিস থাকলে আপনার এই ধরনের উপসর্গ হতে পারে। তো যদি নিয়মকানুন মানার পরে আপনি উন্নতি না হয়, সেক্ষেত্রে আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার সঠিক সমস্যা নিরূপণ করে আপনার চিকিৎসা দিবেন। ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক রয়েছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। স্যারের সাথে জি অবশ্যই স্যার। শুনতে পাচ্ছি। জি জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম রাধু, ময়মনসিং থেকে বলছি। জি, আমার নাম রাধু, ময়মনসিং থেকে বলছি। আমার 50 বছর। আমার পেটে সবসময় পেট বুক বুক করতে থাকে এবং বলা পায়খানা একবার বাথরুম করলে পরে আবার একটু চা বিস্কিট কিছু খাওয়ার পরে আবার বাথরুম। আচ্ছা, আপনাকে সকালবেলা বাথরুম বেশি হচ্ছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যারের কাছ থেকে আপনার সমস্যার সমাধান নিয়ে নিচ্ছি। স্যার যদি একটু বলেন। প্রথম কথা, আপনার যে বয়সটি আমাকে বলেছেন যে 50 বছর, 50 বছর কিন্তু একটা মাইলস্টোন। যদি কোনো পেশেন্ট তার পায়খানার মানে সংগঠিত কোনো সমস্যা 50 বছরের প্লাস এর থেকে বেশি বয়সে এসে বলে, তখন আমাদের কিন্তু কশাস হতে হবে। কারণ অনেক সময় সিম্পল হয়তো কোলাইটিস বা আমশার কারণে এরকম হতে পারে, সেটা অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে বা জিআরডিয়াসিস এরকম হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় ম্যালিগনেন্সির রোগীদেরও কিন্তু একই ধরনের সিমটম হয়। তো আপনি প্রাথমিকভাবে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওষুধপত্রে যদি উন্নতি না হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আসতে হবে এবং আপনাকে পরীক্ষা করে কোনো খারাপ রোগ আছে কিনা সেটা এক্সক্লুড করেই তারপর আপনাকে চিকিৎসা দিতে হবে। কারণ এই ক্ষেত্রে অবহেলা করলে আমরা অনেক রোগী পাই যে হয়তো ক্যান্সার হয়ে বসে আছে কোলনের, কিন্তু উনি সেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন। তো এটা আর্লি যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে আমাদের অনেক ভালো চিকিৎসা আছে, কিন্তু দেরি করে ফেললে সেই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো পথ থাকে না আমাদের কারোই। ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন। আসলে আপনার ক্যান্সার হয়েছে সেটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু আপনাকে সচেতন হতে হবে। আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে, যেহেতু আপনার বয়সটি 50। স্যার, আমরা কথা বলছিলাম পেটের বিভিন্ন সমস্যা নিয়ে। স্যার, আপনি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নামে একটি কঠিন রোগের নাম বলছিলেন, কিন্তু বলছিলেন যে অনেকে আসলে এই সমস্যায় খুব ভোগে। স্যার কি একটু বলবেন এই রোগটি সম্পর্কে? হ্যাঁ, প্যানক্রিয়াসটা আমাদের একটা খুব অতি প্রয়োজনীয় একটা অর্গান, যেখানে আমাদের ইনসুলিন তৈরি হয় এবং খাবার দাবার হজমের ক্ষেত্রে এর অনেক রোল থাকে।
তো প্যানক্রিয়াসের দুইটা রোগ সাধারণত হয়, যেটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, আবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তো আমাদের কাছে সাধারণত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে যে রোগী আসে, ওই উপরের পেটে ব্যথা এবং এই ব্যথাটা পিঠের দিকে যাচ্ছে, সাথে অনেক সময় কিছুটা জ্বর থাকে, বমি থাকে, খাবার খেলে পেটে ব্যথা বেড়ে যায় এবং খুব সিভিয়ার পেইন থাকে, এটা তো আমরা পেয়ে থাকি। তো এটার যে প্রধান কারণ আমাদের দেশে সেটা হচ্ছে গল স্টোন ডিজিজ, যেটাকে বলে পিত্তথলির পাথর থেকে হতে পারে। আর বিদেশে ওদের অ্যালকোহল যারা খায় তাদের অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর এছাড়া যে কোনো ভাইরাল ইনফেকশনও কিন্তু প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসতে পারে। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা, সেটা অনেক সময় জন্মগত বা বংশগতভাবে ওদের প্যানক্রিয়াসের ছোট ছোট স্টোন হয়, ড্রেনেজ হতে পারে না, বারবার করে ইনফ্লেমেশন হতে হতে প্যানক্রিয়াসটা অনেক সময় ছোট হয়ে যায় আকারে, এবং অনেক সময় ডায়াবেটিস ডেভেলপ করে, লুজ মোশন থাকে। তো আমরা দুই ধরনের রোগী মাঝে মাঝে পাই, তবে এই ধরনের রোগীরা সাধারণত অবহেলার শিকার হয়ে থাকে। এরা হয়তো দেখা যায় 2-4-5 বছর শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে চলতে থাকে, এবং যখন দেখে যে কোনো উপায় হচ্ছে না, ভালো হচ্ছে না, তখন হয়তো আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হয় এবং রোগটা ধরা পড়ে। তো এটাও সঠিক সময় ধরা পড়লে এটার ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর একটি পরামর্শ এবং এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেওয়ার জন্য। স্যার, আমরা পেটের সমস্যা নিয়ে আরো অনেক কথা বলবো, এর মাঝে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা অনেক কথা বলবো পেটের বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু এর মাঝে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুস্থ দেহ সোহাগ নতুন লাভ, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন, জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ। আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা কথা বলছি পেটের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা ইদানিং একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি হয়তো বা অন্য কারণে একটা আলট্রাসোনোগ্রাফি করেছেন, রিপোর্টটাতে এসেছে ফ্যাটি লিভার, এবং এটা ব্যাপারটি নতুন হলেও এখন কিন্তু স্যার খুব বেশি আসছে বিষয়টি। এটি আসলে কি, এবং এর সাথে আসলে আমাদের লাইফস্টাইলের কোনো সম্পর্ক রয়েছে কিনা স্যারের কাছে জানতে চাইছি। ধন্যবাদ। ফ্যাটি লিভার হচ্ছে ফ্যাট যদি আমাদের লিভারে 5%-এর বেশি, লিভারের ওজন সাধারণত 1.5 কেজি হয়, এর যদি 5%-এর বেশি ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে থাকে তখন আমরা এটাকে ফ্যাটি লিভার বলি। তো সব ফ্যাটি লিভারে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদি ফ্যাটি লিভারের সাথে দেখা যায় যে এই ফ্যাটটা লিভারের উপর চাপ সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে এর সাথে এসজিপিটি বলে একটা পদার্থ আছে যেটা লিভার সেলের মধ্যে থাকে, সেটা বেড়ে যায়। যদি সেটা বাড়ে তখন এটাকে বলে স্টিয়েটোহেপাটাইটিস। সেইখান থেকে আলটিমেটলি ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। তো সেই জন্য আমাদের ওই ফ্যাটি লিভার হলে সচেতন হতে হবে, এবং এর প্রাথমিকভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাজেশনই আমরা দিয়ে থাকি। তো সেটার মধ্যে হবে যে নিয়মিত ব্যায়াম করা, ফ্যাটি খাবারগুলো পরিহার করা, এবং ক্যালোরিটা একটু খেয়াল করে খাবার দাবার খাওয়া। যদি পেশেন্ট ডায়াবেটিক হয়ে থাকে তাহলে তার ডায়াবেটিসটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় সাথে হাইপার লিপিডিমিয়া থাকে, রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করার জন্য যদি বেশি হয় অনেক সময় ঔষধ ব্যবহার করি আমরা। সেই ওষুধ খেয়ে আবার ফলো আপে থাকতে হবে, যে একবার শুরু করে কয়েকদিন পরে আর ডাক্তারের কাছে গেলাম না, সেটা হবে না। সেটা খেতে হবে এবং সেটা ফলো আপ করতে হবে। আর যেটা হচ্ছে যদি অনেক সময় দেখা যায় এসজিপিটি বেশি থাকে, তখন আমরা কিছু আলাদা ওষুধ আছে, যেমন আর্সোডিঅক্সিকোলিড, ওবিটিকলিক অ্যাসিড, এই ধরনের কিছু ওষুধপত্র আমরা ইউজ করি। কিন্তু মেইন কথা হচ্ছে যে ফ্যাটি লিভার হলে লাইফস্টাইলটা যেভাবে মানে মডিফিকেশন করতে হবে,
সাথে ফলো আপে থাকতে হবে, কারণ ফ্যাটি লিভারের একটা কঠিন কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, যেটাকে সিরোসিস বলে, যেটা হয়তো 5-7-10 বছর পরে হয়, এবং সেটার আবার কমপ্লিকেশন হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। তো আমরা যদি সচেতন না হই তাহলে সেই জটিল পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে পারি। তবে অতিরিক্ত ভয় পাওয়ার এখানে কিছু নাই, আমাদের সচেতনতা এখানে এটাকে ম্যানেজ করার জন্য আসলে দরকার। স্যার, যেটা বুঝতে পারলাম অতিরিক্ত ভয়ও পাওয়া যাবে না, আবার একদম অবহেলাও করা যাবে না। স্যার, কি ধরনের খাবার দাবার খেলে আসলে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? লাইফস্টাইলের ভূমিকাটা কতটুকু? এখানে ক্যালোরি বেশি যদি পড়ে, কারণ আমরা আজকাল দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে খেলাধুলা করতে পারছে না, মাঠ পাচ্ছে না, আমরাও তাদেরকে সুযোগ দিতে পারছি না, এটা তাদের ফল্ট না। আবার আমরাও যে হাঁটাহাঁটি, যে আগে যেরকম মানুষ হেঁটে চলতো, এখন বাসা থেকে নেমেই গাড়িতে বা রিক্সাতে উঠে যাচ্ছি আমরা, তা আমাদের যে ক্যালোরিকে বার্ন করতে হবে সেটা আমরা কেউই পারছি না, সবাই ব্যর্থ। তো সেটার জন্য আমাদেরকে ফ্যাটি ফুড, মানে ফাস্ট ফুড, যেটাতে অল্প খাবারের মধ্যে বেশি ক্যালোরি, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন গরুর মাংস, খাসির মাংস, তবে চিজ, বাটার, তবে ঘি জাতীয় খাদ্য, পোলাও, বিরিয়ানি, এগুলা খেতে পারবে, পরিমিত খেতে হবে। মানে অতিরিক্ত খেলে যে ক্যালোরি বেশি কিন্তু বার্ন আউট করতে পারছি না, তো অতিরিক্ত ফ্যাটটা গিয়ে কিন্তু লিভারে জমা হবে। আসলে স্যার, অতিরিক্ত কোনো কিছুই তো ভালো নয়। স্যার, এই বিষয়ে কথা বলবো, আমাদের দর্শকের ফোন রয়েছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। মোহাম্মদ নুরুল ইসলাম, পাবনা থেকে বলছিলাম। জি বলুন। আমার হচ্ছে প্রচন্ড পেটের মধ্যে ব্যথা করে, প্লাস পেটের মধ্যে মোচড়ায়, সকালবেলা পায়খানা করার পরে বেশি হয়। আচ্ছা, আপনার বয়স? লাইনটি কেটে গেছে স্যার, যদি একটু উত্তর দিতেন। সকালবেলা পেট মোচড়ে স্যার টয়লেট হচ্ছে। পেট মোচাড়া মানে তো কোলাইটিস, এক ধরনের আমশা। সেই আমশা ইনফেক্টিভ হতে পারে, যেটা আমাদের এই সালমোনেলা, শিগেলা, তবে জিআরডিয়াসিস, এমএবিয়াসিস, এই ধরনের ইনফেকশন থেকে হতে পারে। আবার যেটা আমাদের এখন আজকাল আমরা অনেক পাচ্ছি, এটার আন্ডারে হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এই দুইটা রোগ আছে। তো আমরা একসময় মনে করতাম যে আমাদের দেশে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নাই, কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা উন্নত হয়েছে অথবা কেস বেড়েছে, এখন ডায়াগনোসিস প্রচুর হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে যে মালয়েশিয়া, এইসব জায়গায় আমরা কিন্তু প্রচুর কেস এখন পাচ্ছি। তো সেই জন্য ওনার যে পেট মোচড়ের যে ঘটনাটা আমাদের বলেছে, এটাকে শুধুমাত্র আমশা বলে উড়িয়ে দিলে হবে না। উনি ডাক্তারের শরণাপন্ন হলে, চিকিৎসা পেলে যদি সহজে ইমপ্রুভ করে যায়, তাহলে হয়তো ইনফেক্টিভ ধারণা করতে পারি। যদি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে, করে পরবর্তী সিদ্ধান্তে যেতে হবে যে কী কারণে হচ্ছে। স্যার, আসলে এই যে ইরিটেবল বাউল সিনড্রোম নামটা অনেক কঠিন, কিন্তু আসলে এই সমস্যা কিন্তু স্যার অনেকেই ভুগে থাকেন। স্যারের কাছে জানতে চাইবো যে আসলে আমাদের লাইফস্টাইল, দুশ্চিন্তা, স্ট্রেস, এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক রয়েছে কিনা, এবং আমরা কি আসলে আইবিএস কে কিংবা ইরিটেবল বাউল সিনড্রোমকে প্রতিরোধ করতে পারি কিনা? ইরিটেবল বাউল সিনড্রোম সম্বন্ধে এখনো রিসার্চ চলছে, এটার সঠিক কারণ কিন্তু আমরা এখনো পাই নাই। তবে অনেক সময় এটা বলা হয় যে খুব মাইল্ড আকারে ইনফেকশন একটা কারণ হতে পারে, কারণ দেখা যায় ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্টদের পেটে ব্যথা থাকে, তারপর খেলেই বাথরুমে যেতে হয়, ঘন ঘন বাথরুম করার একটা প্রবণতা থাকে। তারপর উনি যেরকম বলেছেন আগের পেশেন্ট, যে পেটে সকালবেলা উঠে পেট মোচড়ায়, পেট কামড়ায়, আবার যখন পায়খানা করে তখন তার ব্যথাটা কিছুটা লাঘব হয়, এই ধরনের সিমটম বলে। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে কথা বলবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন। আমি এটাই বলছো, সাতক্ষীরা আমাদের বাসা, সাতক্ষীরা জেলা বাসা। আমার ওয়াইফ, আপনার 53 বছর বয়স, শামসুন নাহার। জি। ওনার ওই গ্যাস হয়, অত্যন্ত গ্যাস। আচ্ছা, এটা ইনফেক্টিভ করা গেছিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তরটি জেনে নিচ্ছি। গ্যাসটা একটা ভেক্টর। গ্যাসটা আমাদের দেশে গ্যাস হলেই মনে করে বোধহয় গ্যাস্ট্রিক হয়েছে। গ্যাসটা অনেক কারণেই হতে পারে। একটা তো গ্যাস্ট্রিক কারণ, গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, রিফ্লাক্স ডিজিজ, এগুলোতে তো হতেই পারে। এছাড়া যদি কারো হজমের সমস্যা থাকে, যেটাকে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম বলে, সেইটা যদি থাকে, হজম না হয়, সেই ক্ষেত্রে সেই খাবারটা অ্যাবজর্ব না হয়ে যদি সেখানে পচে, তখন সেখানে গ্যাস তৈরি হতে পারে। তো সেই গ্যাসটাও এক ধরনের গ্যাস। আবার যদি কারো বাউল ক্লিয়ার না থাকে, তখনও কিন্তু পেটে গ্যাস হতে পারে।
তো এখন রোগীকে আসলে সঠিকভাবে তার হিস্ট্রি নিতে হবে, খাবারের স্টাইল জানতে হবে, কি কি খাচ্ছে জানতে হবে। আবার কিছু কিছু খাবার আছে সেগুলো গ্যাস প্রডিউস করে, যেমন অনেক সময় যে মিষ্টি কুমড়া, তবে রাতের বেলা যদি কেউ শাক খায় বা রিচ ফুড বেশি খায় তাদের তো গ্যাস হতে পারে। অথবা কারো যদি গলব্লাডারে দুর্বলতা থাকে, পলিপ থাকতে পারে, স্টোন থাকতে পারে, তার হয়তো ডাইজেশনের দুর্বলতা আছে, তারও গ্যাস হতে পারে। তো এই সমাধানটা আসলে একটু কঠিন। এটা রোগীর সঠিকভাবে হিস্ট্রি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তার একটা সমাধান আমাদেরকে নির্দিষ্ট করতে হবে, যেটা দিয়ে আমরা তার উপকার করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা আরো অনেক কথা বলবো স্যার, আমরা এই মাঝে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনেক কথা বলবো পেটের বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু এর মাঝে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দেহ সুস্থ মন জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুস্থ দেহ সুস্থ মন জীবনের ক্যানভাসে প্রাণের তুলির উচ্ছ্বাসে সেটাই এখন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সুধী দর্শক, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর। আশা করছি আমাদের সাথেই রয়েছেন। স্যার, আমরা কথা বলছিলাম আইবিএস নিয়ে। আইবিএস আমি শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। আইবিএসটাকে আমাদের যদি কন্ট্রোল করার আগে আমাদের এটা কনফার্ম করতে হবে, কারণ আইবিএসকে একটা ফাংশনাল বাউল ডিসঅর্ডার বলা হয়। অনেক সময় যে স্ট্রেস টেনশন, আমাদের যে কোভিড সময়কালীন রোগীরা কিন্তু অনেক টেনশনে আছে, অ্যাংজাইটিতে আছে, শুধু রোগীরা না আমরাও আছি। তো এই টেনশন অ্যাংজাইটি থেকেও পেটের এই ধরনের উপসর্গ হতে পারে। তবে উপসর্গটা যদি দেখা যায় নর্মাল ঔষধে উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে পেটের ভিতরে অনেক ধরনের সমস্যা থাকে, কোলনে ডাইভেটিকুলাম থাকে, তারপর হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস বললাম, ক্রনস কোলাইটিস বললাম, বা অনেক সময় টিউবারকুলোসিসও থাকে, ক্যান্সার থাকতে পারে। তো এগুলাকে আমরা হয়তো এই আইবিএস বলে ওগুলাকে অবহেলা করতে পারি। তো সেটা না করে আগে কনফার্ম করতে হবে যে ওই ধরনের খারাপ কিছু নেই, তখন আমরা স্ট্রেসের উপর তাকে আমরা চিকিৎসা দিতে পারি। সেই স্ট্রেসের চিকিৎসা আমাদের মেডিটেশন আছে, প্রত্যেক যে যার ধর্মে আছে সেই ধর্মীয় প্র্যাকটিসটা যদি নামাজ পড়া, যে হিন্দু সে পূজা করা, বা যার যেটা ধর্ম আছে সেগুলো যদি পালন করে তাহলে মাইন্ডের কিছুটা স্টেবিলিটি আসতে পারে। পাশাপাশি কিছু এক্সারসাইজ করতে হবে। আর আইবিএস আমরা সাথে সিমটোমেটিক চিকিৎসা করি। 3 ধরনের আইবিএস আছে, একটা হলো কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, একটা হচ্ছে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস, আর একটা হলো মিক্সড। তো যার কনস্টিপেশন থাকবে সেটা ম্যানেজ করার কিছু চিকিৎসা আমরা দিব, যার ডায়রিয়া থাকবে সেটার চিকিৎসা আমরা দিব তখন, আর যেটা মিক্স থাকে সেটারও কিছু চিকিৎসা আছে। তো এগুলো আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, আমরা পেশেন্ট বুঝে করতে হবে। তবে আমার এখানে মেইন কথা হচ্ছে যে আমরা আইবিএসের আড়ালে যাতে আমরা কঠিন কোনো অসুখকে অবহেলা না করি সে ডায়াগনোসিস করার ব্যাপারে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের রোগীর জন্য খারাপ হবে পরবর্তীতে। ধন্যবাদ স্যার, আসলে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে বলেছেন যে আইবিএস এর আড়ালে যাতে কঠিন কোনো রোগ লুকিয়ে না থাকে। স্যার, আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে আপনার কাছে জানলাম হেপাটাইটিস বি টিকাও রয়েছে, সেই সম্পর্কেও জানলাম যে টিকা নিলে আমরা ভালো থাকতে পারি। এখন জানতে চাইবো স্যার, আরেকটি জন্ডিস আমাদের মেডিকেলের ভাষায় রয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা কিনা রোগীরা প্রচন্ড হলুদ হয়ে আসে, অনেক চুলকানি শরীরে। স্যার, এই বিষয়ে কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই। অবস্ট্রাকটিভ জন্ডিসও কিন্তু এখন আমাদের দেশে আমরা পাচ্ছি অনেক। যেমন এটা সাধারণত গলব্লাডারের স্টোন থেকে হতে পারে, অনেক সময় পিত্তনালীর ক্যান্সার থেকে হতে পারে, অনেক সময় প্যানক্রিয়াসের ক্যান্সার থেকে হতে পারে। তো এই ক্ষেত্রে পিত্তনালীর রস যখন বের হতে না পারে, সেটা পাথর দিয়ে হতে পারে, ক্যান্সার দিয়ে হতে পারে, যদি নালীটা বন্ধ হয়ে যায় তো তখন এটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এই ক্ষেত্রে জন্ডিস খুবই হাই থাকে। এই বিষয়ে কথা বলবো, আমাদের একটি ফোন রয়েছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক।
ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বেশি বেশি ওই যে জি বলুন। আমার ওই যে বেশি বেশি যে টয়লেটে ধরে জি আধা ঘন্টা পর পরে টয়লেট হয়, কিছু খাওয়ার পরে টয়লেট হয়, কথা বুঝছেন? জি, আপনার বয়স? বয়স আমার কত, 32। 32। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, যদি বলতেন। আমরা বোধহয় টয়লেটের এই ব্যাপারটা নিয়ে আগে থেকে আলাপ করছি, দর্শক দিয়ে একটু আমাদের অনুষ্ঠানটা পুরোটা খেয়াল করে তাহলে এর উত্তর ওর মধ্যেই রয়ে গেছে, আলাদা করে এটা বললে বোধহয় সময়টা নষ্ট হবে। আচ্ছা স্যার, আমি আমরা যে obstructive কথাটা jaundice-এর বলছিলাম, কথা বলছিলাম। হ্যাঁ, সেই অবস্ট্রাকটিভ জন্ডিসে যদি পিত্তনালীটা ওইভাবে ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে ওই জন্ডিসটা হয়। সেই জন্ডিসে সাধারণত বিলিরুবিন অনেক হাই থাকে, কিন্তু এসজিপিটিটা অত বাড়ে না। তো এটা আমাদের কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম করতে হয়। যদি আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় এমআরসিপি বলে একটা পরীক্ষা আছে, ওইটা করলে আমরা মোটামুটি কনফার্ম হই যে এটা অবস্ট্রাকশন হয়েছে। তো এখন অবস্ট্রাকশন হলে এটার রিলিফ তো দিতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই পিত্ত রসটা বের হওয়ার ব্যবস্থা না করে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু পেশেন্টের জন্ডিস কমবে না। সেই চিকিৎসা আমাদের বাংলাদেশে এখন অনেক জায়গায় আছে। আমরা ইআরসিপির মাধ্যমে, ইআরসিপি এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিওপ্যানক্রিয়াটোগ্রাফি একটা পরীক্ষা, এন্ডোস্কোপির মতো, সেটা দিয়ে আমরা ওই পিত্তনালীর মুখ কেটে দিয়ে অনেক সময় স্টেন্ট বসিয়ে, পাথর থাকলে পাথর বাস্কেট দিয়ে পরিষ্কার করা হয়। আবার অনেক সময় কৃমির কারণে কিন্তু রাউন্ড ওয়ার্ম যেটাকে বলে, সাপ কৃমি, তো সেই কৃমিও কিন্তু পিত্তনালীতে আটকে গিয়ে এই অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে। তো আমাদের সেই অবস্ট্রাকশনটা রিলিফ করার এখন ব্যবস্থা বাংলাদেশেই আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইআরসিপির মাধ্যমে আমরা এর থেকে মুক্ত করতে পারি। কিন্তু যদি ক্যান্সার হয়ে থাকে, কোলেনজিওকার্সিনোমা অথবা প্যানক্রিয়াসের হেডের ক্যান্সার, তো সেই ক্ষেত্রে সেই অবস্ট্রাকশন তো আমরা চেষ্টা করা হয় প্রাথমিকভাবে ইআরসিপি করে স্টেন্ট লাগিয়ে কমানোর। যদি না পারা যায় অনেক সময় সার্জারি লাগে, এইসব ক্ষেত্রে করে এই জন্ডিসটা কমাতে হবে। অনেক ধন্যবাদ স্যার। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরিশেষে এসে নিচে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন কোভিড নিয়ে প্রতিটা হাসপাতাল, আমাদের সরকার, আমরা চিকিৎসকরা সবাই মানে উদ্ভ্রান্তের মতো আছি। কারণ আমাদের যে পরিমাণ স্পেস, যে পরিমাণ সামর্থ্য, সেটা কিন্তু খুবই লিমিটেড। তো সেই কারণে আমরা বলবো দর্শকদেরকে একটু সাবধান হন, মাস্ক ইউজ করুন যাতে কোভিডে আক্রান্ত না হন, এবং অন্যান্য রোগও যাতে খামখেয়ালিতে বা অবহেলাবশত না হয়। কারণ কোভিড ছাড়া অন্য রোগী হলে আমাদের যেই নন কোভিড সার্ভিসটা, সেখানেও আমাদের সীমিত আকার আমরা দিতে পারছি। তা আমাদের পেশেন্টরা যদি একটু সাবধান হন, তাইলে হয়তো আমরা চিকিৎসকরা এবং আমাদের সরকার খুব আন্তরিক আছে এই ব্যাপারে, সমাধান করার ব্যাপারে। কিন্তু এই সতর্কতা যদি না নেই আমরা সবাই, কিন্তু এই ব্যাপারটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সামনের দিকে। আর দিন দিন কোভিডের সংখ্যা বাড়ছে। আজকেও তো আমরা দেখতে পেলাম প্রায় 230 জন গতকালকে মারা গেছে। সেই জন্য আমি সবাইকে বলবো আমরা সবাই সচেতন হই, সাবধান হই এবং কোভিডকে সবাই মিলে প্রতিরোধ করি। অনেক ধন্যবাদ স্যার। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ, এটিএনকেও ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, পেটের অনেক সমস্যাই রয়েছে, তার কিন্তু সবগুলোর সমাধানও রয়েছে। আর কোভিডের সময় নতুন করে আর কি বলবো, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সেই সাথে যাদের ভ্যাকসিন নেওয়ার সুবিধা রয়েছে তারা অবশ্যই ভ্যাকসিনও নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই করোনা মুক্ত থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।